আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা নিলে আরও বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের, পুনর্বিবেচনার আশা অর্থ উপদেষ্টার। আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। শঙ্কায় ব্যবসায়ীরা। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে মর্যাদা ফেরানোর আহ্বান সিইসির। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। নিষিদ্ধ হচ্ছে 3 নির্বাচনকে বৈধ বলা বিদেশিরা। স্বৈরাচার তৈরি করা প্রচলিত রাজনৈতিক পদ্ধতির পরিবর্তন চান মির্জা ফখরুল। এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা, এটাকে আমরা বাদ দিতে পারি না। আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বলে হয়। নির্বাচন পেছাতেই মব অভিযোগ রেসভেদ। এবং টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কায় ফেনী, বরিশাল, খুলনা ও ভোলায় জলাবদ্ধতা, সাগরে ভেসে মৃত্যু 1, নিখোঁজ 2। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক নির্ধারণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ট্রাম্প জানান, 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপ নেবে তার দেশ। এদিকে এই ঘোষণার প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত বাংলাদেশি পণ্যের উপর নতুন করে 35% শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠিও লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উচ্চ শুল্ক এড়ানোর জন্য কোনো বিকল্প পথে পণ্য পাঠালেও তা এই শুল্কের আওতায় আসবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এই 35% শুল্ক আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্য তৈরির সিদ্ধান্ত নেয় তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না। বাংলাদেশ যদি এই শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা কোনো ব্যবস্থা নেয় তবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের হার আরও বাড়ানো হবে। চিঠিতে এমন হুঁশিয়ারিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন তবে আমরা নির্ধারিত 35%-এর সঙ্গে আপনার বাড়ানো হার যুক্ত করব। ট্রাম্প দাবি করেন, বাংলাদেশের দীর্ঘদিনের শুল্ক ও অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অস্থিতিশীল বাণিজ্য ঘাটতি তৈরি করেছে, যা মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর নির্ভর করে শুল্ক হার বাড়ানো বা কমানো হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প। শুধু বাংলাদেশি নয়, নতুন করে এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট 14টি দেশ। এর আগে গেল এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তখনও বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন তিনি, যা 9 এপ্রিল থেকে কার্যকর হয়। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অনুরোধে 3 মাসের জন্য শুল্ক স্থগিত করেন ট্রাম্প, যা শেষ হবে আগামী 9 জুলাই। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামীকাল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর বৈঠকে কমতে পারে শুল্ক। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। আলোচনার দুয়ার খোলা রাখতে উচ্চ হারের শুল্ক 3 মাসের জন্য স্থগিত করে দেশটি। শুল্ক কমাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠির পরিপ্রেক্ষিতে সর্বশেষ 37% থেকে 35% করা হয়। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খাবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এমন বাস্তবতায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, আলোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর সম্ভাবনা আছে। কালকে খুব ভোরবেলা ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো। প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্য তো ইউএসটিআই এর সাথে কথা বলা। উপদেষ্টা বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি মাত্র $5 বিলিয়ন, সেখানে এত শুল্ক দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন, ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না, কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করেছে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করেছে, সেটা 14টা দেশের একই বলেছে। এদিকে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গম, সয়াবিন, এয়ারক্রাফট সহ বিভিন্ন পণ্যের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয়, সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ট্রাম্পের নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় বাংলাদেশের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এতে কম শুল্কের দেশে অর্ডার চলে যাওয়ার শঙ্কা তাদের। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় $8.5 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্য রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য দেশটি। গেল এপ্রিলে 14টি দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপিত দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের অনুরোধে তা 3 মাস স্থগিত করা হয়। সেই সময় শেষ হওয়ার আগ মুহূর্তে এবার 2% কমিয়ে 35% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও আগে এর পরিমাণ ছিল 15%। এই অবস্থায় বাড়তি খরচের কারণে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা কম শুল্কের দেশে অর্ডার স্থানান্তর করতে পারেন বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের পোশাক খাত সহ অন্যান্য শিল্প। যদি 35% থাকে, তাহলে এটা বাংলাদেশের আমেরিকাতে যেসব রপ্তানি পণ্য আছে, গার্মেন্টস, চামড়া, প্লাস্টিক্স, অ্যাগ্রো প্রসেস, সব মিলে এটা আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ব। এই পরিস্থিতি মোকাবেলায় রপ্তানি বৈচিত্র্য বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে বৈঠকেরও তাগিদ দেন তারা। আমরা যেন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ, যে 3টা দেশকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি, ভিয়েতনাম, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, তাদের সাথে যেন আমরা একটা সমান তালে কম্পিট করতে পারি, সেটা নিয়ে সরকার অবশ্যই চেষ্টা চালিয়ে যাবে। শুধু কথার ফুল ধরে দিয়ে তো হবে না যে আমরা উইন উইনে যাব। তো এখন উইন উইন কি, আমরা এখন তো টোটালি একটা ডেঞ্জার জোনে চলে গেছি। এখনই অন্তত 10 পৃষ্ঠা হলেও একটা খসড়া নিয়ে যেতে হবে তাদের সামনে। এই খসড়া নিয়ে তারপরে তারা কি চায়, আমরা কি চাই, সেটা উপস্থাপন করতে হবে, করে শুল্কের বিষয়ে একটা চুক্তি করতে হবে। অভ্যন্তরীণ বাণিজ্য খাতে সংস্কার এবং শুল্ক কাঠামো সহজ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, পছন্দের প্রার্থীকে ভোট দেয়া নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় কমিশন। এ লক্ষ্যে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে হবে। এর আগে কানাডার হাই কমিশনারকে সৌজন্য সাক্ষাৎ দেওয়ার পর সিইসি বলেন, গত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা এবার সুযোগ পাবে না। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকায় কানাডার হাই কমিশনার অজিত সিং বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। পরে সিইসি বলেন, মিস ইউজ ও AI দিয়ে অপপ্রচার নির্বাচনের জন্য হুমকি। এ ব্যাপারে কানাডা প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে। আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের যাচাই বাছাই করে অনুমোদন দেয়া হবে। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে
যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি সদস্যদের আইডি কার্ড বিতরণ ও ফল উৎসব উদ্বোধন শেষে সিইসি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই কমিশনের মূল লক্ষ্য। আমরা 15 বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে বিনা বাধায় নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে যখন বুথ থেকে বাইরে যেতে পারবে, বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরবে। গত 3টি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নষ্ট হওয়া ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান নির্বাচন কমিশনের। আতিকা রহমান, RTV, ঢাকা। ভিন্ন হলেও অন্যের মতকে প্রাধান্য দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচলিত রাজনৈতিক পদ্ধতি স্বৈরাচার তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, এর পরিবর্তন চাই বিএনপি। অন্যদিকে পরিকল্পিত মব তৈরি করে নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে অভিযোগ রুহুল কবির রিজভীর। রুদ্র রফিককে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুপেল। সমসাময়িক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ধারণ করে এই দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হাসিনার মতো নানা বয়ান তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। এদিকে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতার প্রধান অন্তরায় কি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা, এটাকে আমরা বাদ দিতে পারি না। আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়। তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। গণমাধ্যমের উপর সরকার ও মালিকদের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি উঠে আসে অনুষ্ঠানে। নিজেকে তৈরি করার জন্য মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ৭২ সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ৮ম দিনে মেহেরপুর কলেজ মোড়ের সমাবেশে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার সুযোগ এসেছে। এর আগে সকালে কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারত করেন। এ সময় সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনি জারা সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের ৫৪ বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলার। সেই রাষ্ট্র গড়ে তোলার লড়াই করছে এনসিপি এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারের পতন ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে। প্রাপ্য টাকার দাবিতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে তালা দিয়েছেন বিক্ষুব্ধ যোদ্ধারা। কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে অফিসের ভেতরে ভাঙচুর করেন তারা। তাদের অভিযোগ, এতদিনেও ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাননি অনেকে। তাদের মধ্যে অনেকেই মৃত্যুর ঝুঁকিতে থাকলেও সঠিক চিকিৎসা ও আর্থিক সহায়তা না পাবার অভিযোগ করেন তারা। বলেন, সঠিকভাবে বন্টন না করে শুধু পরিচিতদেরই সময় মতো দেওয়া হচ্ছে ফাউন্ডেশনের অর্থ।
টাকাগুলো যে দিতেছেন এইগুলো টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভেঙে গেছে 7টি বাঁধ, দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। স্থানীয় নদীসমূহে 1 নম্বর ও সাগরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারে উত্তাল সাগরে গোসলে নেমে নিখোঁজ 3 শিক্ষার্থীর একজনের মরদেহ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর 7টি বাঁধ ভেঙে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় রেকর্ড 440 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 2-3 দিন জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরের লঘুচাপের কারণে 2 দিনের টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা খুলনায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানিতে ঘরবন্দি নগরের বাসিন্দারা। কক্সবাজারে উত্তাল সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। মঙ্গলবার সকাল 9টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। ভোলায় আজও ভোর থেকে ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইছে। ভোলা, লক্ষ্মীপুর ও মনপুরা ঢাকা রুট সহ অভ্যন্তরীণ 6 রুটে লঞ্চ ও সিট্রাক চলাচল বন্ধ রয়েছে। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। আগামী 12 ও 13 জুলাই পর্যন্ত এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বরিশালে 24 ঘন্টায় 81.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শহরের প্রধান সড়ক সহ নির্মাঞ্চল তলিয়ে গেছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। সমুদ্র উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারছে না জেলেরা। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ও পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার। তবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের যে অবস্থাটা এখন বিরাজ করছে, এটা আগামী 24 ঘন্টা পর্যন্ত এই অবস্থাটা থাকবে এবং 24 ঘন্টা পরে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটা কমে আসবে এবং ভারী বৃষ্টির আশঙ্কাও কমে আসবে। তবে বৃষ্টিপাত থাকবে, বৃষ্টিপাত একবারে থেমে যাবে না। তারপর বর্ষাকালের বৃষ্টি থাকবে। তবে এখন যে ভারী বৃষ্টি হচ্ছে বা সারা দেশে কমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রবণতাটা বা তীব্রতাটা কমে আসবে। আব্দুল হামিদ, RTV। শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড সংলগ্ন মঙ্গল মাঝির ঘাট এলাকায় তীররক্ষা বাঁধে ধস নেমেছে। ভারী বৃষ্টি ও তীব্র স্রোতে প্রায় 200 মিটার এলাকা ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় অন্তত 25টি দোকান ও 8টি বসতবাড়ি। স্থানীয়রা জানান, ধস এতটাই দ্রুত হয়েছে যে অনেকে ঘরের মালামাল সরিয়ে নিতে পারেননি। ঘরবাড়ি সহ সবকিছু ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন স্থানীয়রা। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বৈরাচারের হাত থেকে মুক্ত বলেই সবকিছুর সমাধান হয়নি। এখন প্রয়োজন স্বৈরাচারী ব্যবস্থার প্রতিটি প্রতিষ্ঠানের সংস্কার। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জনপ্রশাসন সংস্কার প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। ক্যাডার বৈষম্য দূর করে কেরানির শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসার দাবিও জানান বক্তারা। পেশাভিত্তিক মন্ত্রণালয় বাতিল এবং বিচার বিভাগে হস্তক্ষেপের মতো সিদ্ধান্ত রাষ্ট্রীয় ফ্যাসিজমকে উস্কে দিতে পারে বলে আশঙ্কা তাদের। জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান আলোচকরা। কুমিল্লায় দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা দাবি পরিষদ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাহকের 1,76,00,000 টাকা বীমা দাবি পরিশোধের চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। প্রতিষ্ঠানটি গেল 41 বছরে 72 লক্ষাধিক গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে বলে জানান মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। রাতে সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।